আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। সামনের নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্রে উত্তরণের যাত্রার পথ ঝুঁকিমুক্ত নয়। কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও পলাতক স্বৈরাচারের মতো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রিপোর্ট হাসান মাহমুদের। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে রক্ষা পেয়েছে দেশ ও গণতন্ত্র। তবে এখনও পলাতক স্বৈরাচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার পথে। কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ের ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এখনো পিআর পদ্ধতির জন্য উপযোগী নয়। প্রস্তাবিত যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। যারা গণতন্ত্রের উত্তরণের পথকে ঘোলাটে করছে তারা পতিত স্বৈরাচারের পথকেই সুগম করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশকে তাবেদার মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা করেছে হাইকোর্ট। সেই সঙ্গে 3 মাসের মধ্যে এই রিপোর্টকে জুলাই রেভলিউশন 2024 হিসেবে গেজেট আকারে জারি করার নির্দেশ দিয়েছে আদালত। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের রিপোর্টে 1400 ছাত্র জনতাকে হত্যার কথা উঠে আসে। যেহেতু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই রিপোর্টটি হয়েছে, তাই এটিকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণার জন্য তিনি আদালতে আবেদন করেছিলেন। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণা করা হবে 4 সেপ্টেম্বর। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। চলতি বছরের 12 জানুয়ারি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায় বলা হয়েছিল যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং তারেক রহমান, হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। প্রকারান্তরে শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ 24 জনের বিচারটা হোক। আগামী রোববার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে দলটির। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 4 কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তারা রোডম্যাপ চূড়ান্ত করা নিয়ে বৈঠকে বসেন। নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং রোডম্যাপ বাস্তবায়ন একই সঙ্গে করা হচ্ছে বলে জানান তিনি।
হয়নি। দল নিবন্ধনে বাদ পড়াদের চিঠি দিয়েছে কমিশন। আর সীমানা নির্ধারণ সংক্রান্ত ৩০০ আসনের আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। বিকেলে সিএসির সাথে বৈঠকের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয় পিআর পদ্ধতি নিয়ে জনমত গড়ে তুলছেন তারা। আপনি যদি জানেন, যেহেতু বাংলাদেশে এখনো লেভেল ফ্লাইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তো গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত হয়েছি, তাহলে ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে আমাদের আপত্তি নেই। এনবিআরকে দুভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক সংক্রান্ত ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, এনবিআরের 2টি নতুন ইউনিটের প্রধান নিয়োগ দেওয়া হবে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে। প্রয়োজনে যে কোনো ক্যাডার থেকেই এই নিয়োগ হতে পারে। এছাড়াও বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা মুক্ত ভ্রমণের জন্য 5 বছরের চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়। সরকার রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে প্রেস সচিব জানান, 24 আগস্ট কক্সবাজারে শুরু হবে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এখন থেকে এই যে 2টা যে উইং করা হলো এনবিআর এর, এই 2 উইং এর যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয়, সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য 3টা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। দল কিংবা প্যানেল নয়, ডাকসু নির্বাচনে প্রার্থীর কাজ এবং যোগ্যতা দেখে ভোট দেওয়ার কথা জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেস্ট রুম, গণরুম সংস্কৃতির মূল উৎপাটন করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষে চূড়ান্ত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। এরই মধ্যে ডাকসুতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বামপন্থী সংগঠনগুলো। প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে প্যানেল কিংবা দল বিবেচনায় কাউকে ভোট দেওয়া হবে না বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোকে দেখি তারা আসলে ছাত্রদের কল্যাণে কাজ না করে কাজ করে আসলে রাজনৈতিক পারপাসে, রাজনৈতিক দলগুলোর কল্যাণে। এজন্য আমরা একবার ডাকসুকে আসলে বেছে নিয়েছি যে যারা আসলে ছাত্রদের জন্য কাজ করবে। আমরা সেই সব প্রার্থীকেই ভোট দেব যারা মূলত আমাদের খাবারের, ক্যান্টিনের এবং মেসের খাবারের মান উন্নয়ন করব। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। গণরুম, গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূল উৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূল উৎপাটন করা হবে। যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার এটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে প্রার্থীদের সতর্ক বার্তা দিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। আপনারা কোনো ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। এবছর ডাকসুর 28 পদে রেকর্ড 5 শতাধিক শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসল এর সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 311 জন। ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। সেই সাথে রাজধানীতে 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। ঢাকা ছাড়া রাজশাহী এলাকায় 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এখনও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গত 24 ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়েছে
82 জন। এবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 27,782 জন। মারা গেছেন 110 জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ তরুণ ও শিশু। তাই রোগটি মোকাবেলায় বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে বাংলাদেশে মশার ঘনত্ব বেশি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে মত দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পাকিস্তানে বছরে 1 কোটি কেজি চা রপ্তানিতে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে সচিবালয়ে তার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জামকামাল খানের বৈঠক শেষে একথা বলেন তিনি। এছাড়া ফল রপ্তানি ও আমদানি, চিনি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কৃষির উন্নয়নে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, পাকিস্তান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড আমদানিতে ট্যাক্স নির্ধারণ করেছিল, তা বাতিল করতে অনুরোধ করা হয়েছে। দেশটির সাথে বাণিজ্য সহযোগিতা বাড়াতে জয়েন্ট ট্রেড কমিশনের কার্যক্রম সক্রিয় করা হবে বলে জানান বশিরউদ্দিন। বলেন, পাকিস্তানের বাণিজ্য উপদেষ্টা সকল বিষয়ে একমত হয়েছেন এবং কৌশল নির্ধারণে কাজ করা হবে। প্রশ্নের জবাবে বলেন, কোনো দেশের দিকে ঝোঁকা হচ্ছে না, দেশের স্বার্থে যে কোনো দেশের সাথে কাজ করতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। পাকিস্তান একসময় আমাদেরকে প্রায় 1 কোটি কেজি চা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিত। আমরা সেটাকে স্থাপন করার জন্য বাণিজ্য মন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করেছি। ওনারা সকল বিষয়ে আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমাদের এই কমিশনে এই বিষয়গুলোকে প্রাসঙ্গিকভাবে উত্থাপন করে এর প্রয়োগ কৌশল নির্ধারণের জন্য ওনারা একমত হয়েছেন। আমরা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।